ষড়যন্ত্রের মূল হোতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রাজশাহীর অলকার মোড়ে চেম্বার ভবনের অবস্থিত গ্রিন প্লাজা প্যারাডাইজ এর মালিক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান একজন বহুল পরিচিত প্রতারক ও আত্মসাৎকারী। তিনি সাবেক মেয়র AHM খালিজুমান লিটন ও তার স্ত্রী রেনির ঘনিষ্ঠজন এবং আওয়ামী লীগের দীর্ঘদিনের মানে আর্থিক পৃষ্ঠপোষক। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বহু গ্রাহকের অর্থ আত্মসাৎ করে ফ্ল্যাট হস্তান্তর না করে এক ফ্ল্যাট একাধিক জনের কাছে বিক্রি করা এবং রাজশাহী চেম্বার অফ কমার্সের কর্তৃক মধ্যস্থতার চেষ্টার পরেও প্রতারণামূলক কার্যক্রম অব্যাহত রাখা ইত্যাদি। তাই জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতারণা সংক্রান্ত একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সংযুক্ত চেম্বার দেওয়া অভিযুক্ত নথি ও প্রকাশিত সংবাদ প্রতিবেদন। সাংবাদিক ভাইরা, মোহাম্মদ আমিনুল ইসলাম, যিনি আমার ছোট ভাই ইমনের বন্ধু, 2023 সালে 2022 সালে গ্রিন প্লাজার প্রপার্টিজের একটি ফ্ল্যাট বুকিং দিয়ে মোট 27 লক্ষ টাকা পরিশোধ করেন। সংযুক্ত রসিদ সমূহ ফ্ল্যাট ও হস্তান্তর না করে মুস্তাফিজ বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দিয়ে সময় প্রেক্ষণ করে এবং শেষ পর্যন্ত প্রতারণামূলক আচরণ লিপ্ত হয়। টাকা ফেরত চাইলে মুস্তাফিজ সন্ত্রাসী দিয়ে হুমকি এবং হেনস্থার চেষ্টা করেন। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে ফ্ল্যাট হস্তান্তর না করে বরং বুকিং করা ফ্ল্যাটের পরবর্তী অন্য আরেক জায়গায় ফ্ল্যাট দেবে বলে প্রতিশ্রুতি প্রদান করে সেটিও পরবর্তী হস্তান্তর ব্যর্থ হয়েছে। এমন অবস্থায় বুকিংকৃত অর্থ ফেরত চাইলে আমিনুল ইসলাম বিগত সরকারের সন্ত্রাসীদের মাধ্যমে হেনস্থা করার চেষ্টা করে এবং হুমকি প্রদান করে। আমিনুল ইসলাম চেষ্টা করেও তার বিরুদ্ধে তৎকালীন ক্ষমতাশীল শাসক গোষ্ঠীর সংশ্লিষ্টতার কারণে প্রাণ ভয়ের কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। দীর্ঘদিনের পাওনা বা ফ্ল্যাটের বিষয়ে কোনো সুরাহ না হওয়ায় টাকা বা ফ্ল্যাট কোনোটি ফেরত না পাওয়ার আমার কাছে পরামর্শের জন্য সম্পন্ন হয়। আমি ব্যক্তিগতভাবে মুস্তাফিজুর রহমান টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করলে আইনি আশ্রয় নেওয়ার কথা বললে তিনি ব্যাপারটি সমঝোতা এবং প্রতিশ্রুতি দেন। সাংবাদিক বন্ধুরা, তার প্রতিশ্রুতির উদ্দেশ্য ছিল শুধুমাত্র সময়প্রেক্ষণ। 2025 সালের শুরুতে জুন মাসে বরং তার বার কিস্তিতে টাকা দেওয়ার কথা থাকলেও বিষয়টি তিনি সুকৌশলে এড়িয়ে যেতে থাকেন। এক পর্যায়ে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমার এবং মোহাম্মদ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। 2025 জুন মাসের মাঝামাঝিতে এসে মুস্তাফিজের সাথে আমিনুলের ইসলাম নগরীতে মালোপাড়ায় দেখা হলে তিনি বিষয়টি কথা বলার চেষ্টা করেন, কিন্তু মুস্তাফিজ তার সাথে থাকা তাঁতি লীগের সন্ত্রাসী মুস্তাফিজের কথিত বডিগার্ড হত্যার মামলা হুমকি আসামি নাইম ও আমিনুল ইসলামকে শারীরিকভাবে হেনস্থা করেন, এই অকথ্য ভাষায় গালাগালি করেন। তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ বিষয়টি উল্লেখ করে আমিনুল ইসলাম বোয়ালিয়া থানায় একটি জিডি করেন। জিডির খবর পেয়ে মুস্তাফিজ সুর পাল্টে লিখিতভাবে সমঝোতার জন্য অগ্রহী হন। তাই বিগত 30 জুন 2025 বোয়ালিয়া থানার সকল পক্ষের উপস্থিতিতে একটি আপোসনামা ডিড স্ট্যাম্পের মাধ্যমে স্বাক্ষরিত হয়। পুলিশ হস্তক্ষেপে ও সামাজিক চাপের মুখে মুস্তাফিজ নিজেই 30 জুন 2025 তারিখে বোয়ালিয়া থানার একটি আপোসনামা সম্পূর্ণ সম্মত হন। সেখানে তিনি 3 মাসের জন্য ফ্ল্যাট হস্তান্তরের জন্য 27 লাখ টাকা ফেরত দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেন। যেহেতু আমরাও একটি ফ্ল্যাট ক্রয় করার প্রয়োজন ছিল, তাই পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম ফ্ল্যাটটি তার পক্ষে কেনার সিদ্ধান্ত পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে সংযুক্ত চুক্তিপত্রের স্ট্যাম্প কপি ও স্বাক্ষরের মাধ্যমে বোয়ালিয়া থানায় ভিডিও। সাংবাদিক বন্ধুরা, চুক্তিপত্র অনুযায়ী টাকা বা ফ্ল্যাট হস্তান্তরের কোনো পদক্ষেপ না নিয়ে বরং মুস্তাফিজ সম্পৃক্ত আমার ও আমার রাজনৈতিক অনেক সহকর্মীর নামে উল্লেখ করে একটি মিথ্যা মামলা দায়ী করেন, যেন আমি আমিনুল ইসলাম কেউ এই আইনি প্রতিকার না পায়। বিএনপি সহ অনেক অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নাম ব্যক্তিগত চরিত্র হননের জন্য এই মিডিয়া আকর্ষণ পাওয়ার অসৎ উদ্দেশ্য এই সাজানো মামলা পরিকল্পিতভাবে জড়ানো হয়েছে। মামলা যে অভিযোগ তোলা হয়েছে তা পুরোপুরি হাস্যকর ও মিথ্যা। আমরা মুস্তাফিজকে অপহরণ করতে চুক্তিপত্র স্বাক্ষর করেছি। উক্ত চুক্তিপত্র সম্পূর্ণ প্রকাশ্যে দিবালোক থানার ভিতরে সাক্ষীদের উপস্থিতিতে এই ভিডিও প্রমাণ সম্পাদিত হয়েছে। এই মামলার অসঙ্গতি ও তথ্যভিত্তিক মিথ্যাচার কিভাবে হয়েছে তা নমুনা তুলে ধরেছি। মামলার তারিখ অনুযায়ী 30 জুন 5 আসামি শাহরিয়ার সুজন তখন জেলে ছিলেন। 22 নম্বর আসামি মোহাম্মদ আরিফুল হক বনি রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি ছিলেন।
চিকিৎসাধীন ছিলেন। আমাদের প্রশ্ন হচ্ছে, একজন জেলে থাকা ব্যক্তি চিকিৎসাধীন রোগী কিভাবে অপহরণের অংশ নিতে পারে? এই মামলা সবচেয়ে ভয়ঙ্কর লজ্জাজনক দিক হলো মুস্তাফিজ নিজেই স্বীকার করেছেন যে মামলাটি তিনি প্রশাসন ও প্রেসক্রিপশন অনুযায়ী অনুযায়ী দায়ী করেছেন। মামলার দায়ের পরবর্তী বিষয়টি মহানগর বিএনপি নেতৃবৃন্দের নজরে আসলে রাজশাহী মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা তাকে ফোন করে এই মামলা দায়ের এই বিষয়ে জানতে চান। তিনি মুস্তাফিজুর রহমান এই মামলা ইচ্ছার বিরুদ্ধে হয়েছে বলে তিনি জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ ও প্রেসক্রিপশনে তিনি বাধ্য হয়েছেন বলে তিনি নজরুল হুদার কাছে স্বীকার করেছেন। ফোন রেকর্ডিং সংযুক্ত। আমরা আইন ও বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল, তবে এই ঘটনা আমাদের বাধ্য করেছে প্রকাশ করতে কেবল একটি ব্যক্তির প্রতারণা নয়, এটি প্রশাসন সমর্থিত রাজনৈতিক প্রতিহিংসা ষড়যন্ত্র বলে আমার এখন মনে হচ্ছে। আমরা ন্যায় বিচারের আশায় আদালতের দ্বারস্থ হব, প্রয়োজনে মানহানির মামলা করব। আমি জোরালো ভাবে দাবি প্রতারক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রতারণা তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এই মিথ্যা ও পরিকল্পিত মামলা প্রত্যাহার করতে হবে। আমি চাই সত্য উদ্ঘাটিত হোক। আমরা চাই প্রতারক ও চাঁদাবাজের চক্রের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হোক। আমরা দুর্ভাগ্যজনক হলেও এই সময়ে বিগত পতিত সরকারের রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা কোনো ব্যক্তি যাচাই বাছাই ছাড়াই কাউকে সামাজিকভাবে হেয় করার জন্য মানহানিকর মামলা করতে পারেন, এটা আমাদের সবচেয়ে বেশি বিষম্য হয়েছে। তাই প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করেও তাদের প্রেসক্রিপশনে মুস্তাফিজের ফোন রেকর্ডিং স্বীকৃতি উপরিত অনুযায়ী এদের ক্ষমতা উৎস কোথায় থেকে আসে তা বোঝা জরুরি। আমরা মনে করি এই ধরনের ঘটনা দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। সাংবাদিক বন্ধুরা, যেহেতু প্রতারক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর স্বীকারোক্তি অনুযায়ী প্রশাসনের কোনো পক্ষেই বা মহলে ইন্ধন রয়েছে, আদতে ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখে আমি আইন শৃঙ্খলা বাহিনী সদস্যের প্রতি দাবি জানাই। এই সময় আওয়ামী লীগের মদতপুষ্ট একজন কুখ্যাত প্রতারক এমন দাবি আমাদের সংকৃত করছে।